নমস্কার, আমি তুষার। অশরীরীর ৯৮ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঘটনাটি ঘটে গিয়েছে আমার একজন ঠাকুমার বন্ধুর সাথে, প্রায় আজ থেকে ৬৫ বছর আগে। তখন আমার ঠাকুমার বন্ধু স্কুলে পড়াশোনা করতেন এবং ওনার যে পিতা মানে বাবা ছিলেন, তিনি একজন পুলিশ ছিলেন। তো তাই তার বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে থাকতো। তো তার একটা জায়গায় যেখানে ট্রান্সফার হয়েছিল সেখানে তাকে পুলিশি কোয়ার্টার দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো সেখানে থাকতেন তিনি, তার ওয়াইফ মানে আমার ঠাকুমার বন্ধুর মা, তার বাবা এবং তার ঠাকুমা, তিনজন, এবং তার ভাই ছিল। মানে মোটামুটি ৫ জনের ফ্যামিলি। একদিনকে সন্ধেবেলা ওনার ভাইয়ের জ্বর হয়েছে। তো ওনার ভাই শুয়ে আছে পাশে এবং উনি লিখছেন, বসে বসে হোমওয়ার্ক করছেন, স্কুল টাস্ক কমপ্লিট করছেন। তিনি দেখেন সামনে ছাদের দরজার পাশে, ছাদেই ঘরে পড়াশোনা করছিল, তিনি দেখেন যে দরজার পাশে পর্দার আড়ালে তার মা দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, কিছু ঘরে ঢুকছেও না। উনি আর চোখে দেখলেন পাড় দেখা যাচ্ছে, উনি আবার লিখতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে, মা ভেতরে এসো না, বাইরে দাঁড়িয়েছো কেন? কোনো উত্তর নেই। উনি পড়া চালিয়ে যান, ভাবেন যেহেতু মা কিছু করছেন, কিছু ভাবছেন, হয়তো ডিস্টার্ব না করে নিজে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে যখন শেষ হয় পড়াশোনা, তখন উনি দেখতে পান না আর কেউ নাই। তো পরের পাশের ঘরে গিয়ে নিয়ে বলে যে, মা তুমি দাঁড়িয়েছিল তখন ধরে গেটের সামনে, ঘরে আসতে পারলে না, কি হয়েছিল, দাঁড়িয়েছিল কেন? আচ্ছা, আমি দাঁড়িয়েছিলাম না, বরঞ্চ তুই দাঁড়িয়েছিলিস আমার ঘরের সামনে দরজার আড়ালে। মানে ওনার মাও দেখেছেন যে ফ্রক পরিহিত একজন দাঁড়িয়ে আছেন দরজার পাশে, চুপচাপ দাঁড়িয়ে আছেন, কোনো উত্তর নেই। এই জিনিসটা যখন ওরা দুজন মিলেই শোনে, দুজন ভাবে থাকি তাহলে কে ছিল ওটা? আমি দেখলাম মাকে, মা দেখলো আমাকে। এবার একটা কথা বলে রাখি, দুজনে কিন্তু কেউই কিন্তু মুখ পর্যন্ত দেখেনি, দুজনে কিন্তু পাটাই জাস্ট দেখেছে, ওকে। এবং যেহেতু এর মধ্যে ছোটো বাচ্চা মেয়ে বলতে গেলে একজনই, মানে আমার ঠাকুর বন্ধু, সুতরাং তাই ওনার মা ভেবেছে যে উনি, এবং উনি ভেবেছেন যে ওনার মা, রাইট? তো এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে কিছু তারা কাউকে বলে না, কোনো কাউকে চোখের ভুল ছিল, হয়তো দেখেছে ভুল। তার ঠিক ২ দিন পরে ছাদে রোদ পোয়াচ্ছে ওনার ঠাকুমা, আর ওনার মা ছাদে রোদ পোয়াচ্ছেন, ঠিক আছে। মানে ঠাকুমার মাথায় তেল মালিশ করে দিচ্ছেন ওনার মা, আর উনি আর ওনার ভাই ঘরে শুয়ে আছেন। যেহেতু ভাইয়ের জ্বর আছে, ভাইটাকে জলের পুটি দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে, তারপরে মানে ভাইয়ের মাথায় হাত পড়ে দিয়েছে শুয়ে শুয়ে। কিছুক্ষণ পরে দেখে যে সাথে দাঁড়িয়ে আছে দূরে ওনার মা, এবং শাড়ি দেখতে পাচ্ছে, পা দেখতে পাচ্ছে, আশা উপর দিয়ে দেখে। কিন্তু যখন মাথার দিকে পৌঁছয়, দেখে শাড়ির সমস্ত কিছু আছে, মাথাটা কিন্তু তার নেই। সেটা দেখে যেন গা হাত পা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় আমার ঠাকুর বন্ধুর। একটা রক্তের হিমস্রোত সমস্ত শরীর জুড়ে শরীরটাকে আবিষ্ট করে নেয়। উনি কোনো কথা বলেন না, উনি চুপ থাকেন। কিছুক্ষণ পর উনি উঠে বাইরে বেরোন, বাইরে বেরিয়ে ওনার মায়ের কাছে যান, গিয়ে নিয়ে দেখেন যে ওনার মা চুপ করে বসে আছেন, আর সামনে ওনার ঠাকুমা বসে আছে, কিন্তু কোনো কথা নেই এবং মায়ের তেল মালিশও করছেন না। মাকে গিয়ে বলে, মা আমি একটা জিনিস তোমায় বলতে চাই, তুমি একটুখানি শুনবে? চল আসছি, ইশারাতে বলে। তারপরে কিছুক্ষণ বাদে ওনার মা আসে ওর কাছে। তো উনি বলেন, জানো মা, এরম দেখেছি আমি। ওনার মাও বলে, আমিও দেখেছি একটা ফক পরিহিতা মেয়ে আমার সামনে দিয়ে দৌড়ে দৌড়ে চলে গেল, কিন্তু তার মাথাটা নেই। তাই আমিও ভাবছি জিনিসটা কী হতে পারে। এর ২ দিন আগে আমিও দেখেছিলাম, তুইও দেখেছিলিস, আবার আজকেও দেখলাম আমি, তুইও দেখলি। এই দিন রাত্রিবেলা উনি ওনার স্বামীকে ঘটনাটি বলেন যে, জানো তো আমিও দেখতে পেয়েছি, আমিও দেখতে পেয়েছি, আর মেয়েও দেখতে পেয়েছি। কোনো গুরুত্ব দেন না কথাটার। তার ঠিক ৪ দিন পর রাত্রিবেলা সবাই শুয়ে আছেন, মানে ওর ঠাকুমা যেহেতু অন্য ঘরে ঘুমন, আর এদিকে ওরা মানে বাকি পরিবারটা অন্য একটা ঘরে ঘুমন, ঠিক আছে। তো রাত্রিবেলা শুয়ে আছেন, হঠাৎ করে ওনারা বুঝতে পারেন যে ঘরের মধ্যে কেউ যেন পায়চারি করছে, এরম করে করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রীতিমতো অবাক হয়েছেন, কোনো কথা বলেন না, কারণ ওনারা জানেন যে পুরো পরিবারই খাটের মধ্যে ঘুমিয়ে আছে, বলে ঘরের মধ্যে আর কে পায়চারি করতে পারে এরম করে। সমস্ত পরিবারটাকে দু হাতে আঁকড়ে ধরে নিয়ে ওনার মা
বলছে শোনো, কিন্তু ওনার বাবাও জেগে গেছিলো, জাস্ট উনি আর ওনার ভাই ঘুমাচ্ছিল, মানে আমার ঠাকুমার বন্ধুর মা এবং বাবা জেগে গেছিলো, আমার ঠাকুমার বন্ধুটা তার ভাই ঘুমাচ্ছিল। তো ওনার মা সবাইকে ধরে নিয়ে বলেন যে চলো আমরা দুজন মিলে হনুমানজির নাম করি, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস। ওরা দুজন মিলে হনুমান চালিসা পাঠ করা শুরু করে। তার কিছুক্ষণের মধ্যে সমস্ত ঘরটা যেন নিস্তব্ধ হয়ে যায়, আর কোনো নিঃশ্বাস বা পায়চারির শব্দ নেই। এই ঘটনার পরের দিন সমস্ত কথা সে নিজের অফিসে আলোচনা করছিল নিজের একটা কলিগের সাথে। পাশ দিয়ে একটা কনস্টেবল যাচ্ছিল, সে কথাটা শুনে নিয়ে বলে কিছু মনে করবেন না, একটা কথা বলছি, আপনারা যে কোয়ার্টারে শিফট হয়েছেন সেই কোয়ার্টারে কি কোনো পুজো রাজা করিয়েছিলেন? উনি বলেন না। কেন? যে আপনারা দয়া করে একটা সত্যনারায়ণের সিন্নি দিন আপনাদের ঘরে, দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কারণ এই সমস্ত কোয়ার্টারগুলো তো খালি পড়ে থাকে না ওই সময়, সেই সময়তে কী হয়, অনেকে অপহত্যা, অনেক অপশক্তি বাসা বাঁধতে পারে। তো তার কথা শুনে উনি বাড়িতে এসে নিয়ে সমস্ত কথা আলোচনা করেন যে সিন্নি দেবে এরকম মতো। আলোচনা করার পর একদিনকে ওরা সত্যনারায়ণের সিন্নির আয়োজন করে। এই সত্যনারায়ণের সিন্নি দেওয়ার পর থেকে আর এরকম কোনো ঘটনা ঘটে না, সমস্ত ঘটনা বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে তাদের কোনো অসুবিধা হয়নি। তো এই ছিল আজকে ঘটনা। দয়া করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঘটনাটি সকালবেলা আপলোড করার জন্য। আজকের মধ্যে এখানেই টানছি, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।